উজানে ঢল কমে আসায় তিস্তার পানি বইছে বিপদসীমার নিচ দিয়ে। লালমনিরহাট ও নীলফামারীর বেশিরভাগ নিচু এলাকার পানি নেমে গেছে। প্লাবিত এলাকা থেকে পানি নামলেও কমেনি ভোগান্তি। বিশুদ্ধ পানি ও খাবার সংকটের পাশাপাশি ফসল নষ্ট হয়ে ক্ষতির মুখে কৃষক। সোমবার সন্ধ্যার পর থেকেই কমছে তিস্তা, ধরলা ও অন্যান্য নদ নদীর পানি। লালমনিরহাটে তিস্তার পানি কমায় হাতীবান্ধা, আদিতমারি, কালীগঞ্জ ও সদর উপজেলার ৩০ গ্রাম থেকে আকস্মিক বন্যার পানি নামলেও কিছু এলাকায় কাটেনি জলাবদ্ধতা। পানি নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্তের পাশাপাশি নষ্ট হয়েছে বাড়িঘর ও ফসল। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বিপাকে বানভাসীরা। বাড়ছে পানিবাহিত রোগ। এবছর কিভাবে কি করব তাও মনে কুল পাইতেছে না, ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে। কোনোগুলো ধান শুকিয়ে গেছে, কোনোগুলো ধান বসিয়ে গেছে। বাড়ি ঘরের অবস্থা একদম কাদা মাদা, একেবারে জাহাজ শেষ হয়ে গেছে। পানি যখন আসে তখন তো এলাকাবাসী তিস্তার যারা আশেপাশে ফসল বাড়ি আছে, ক্ষেত ফসলি জমি সবগুলো পানির নিচে তলিয়ে যায়। নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার 10 ইউনিয়নে ক্ষতির মুখে 100 হেক্টর কাঁচাপাকা আমন ক্ষেত। বারবার এমন ভোগান্তির জন্য দীর্ঘদিন তিস্তায় ড্রেজিং না হওয়াকে দুষছেন স্থানীয়রা। আসিয়ে দেখা যায় পানি নাই, তখন ওরা বলে যে পানি নাই, রাস্তা তো ভালো আছে, জায়গা তো ভালো, কিন্তু আবার ফিরে যায়, আবার 2 দিন পরে পানি আসে। ভাই এটাই আমাদের নদী এলাকার, এটাই আমাদের মনে করেন যে দুঃখ। এই নদীটা যদি বাস্তবায়ন যদি করতে পারে তাহলে আমরা এই উত্তরবঙ্গের মানুষ আমরাও ধন্য হব। তিস্তা মহাপরিকল্পনাই একমাত্র সমাধান বলছে পানি উন্নয়ন বোর্ড। ক্ষতির পরিমাণ নিরূপণ করে পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার কথা জানায় প্রশাসন। এই পানিটা ধারণ ক্ষমতা আমাদের যে তিস্তা নদী সেটা তো কমে যাওয়ার কারণে বেসিক্যালি উচ্চায়া ফ্লাড প্লেন এরিয়াতে কিংবা আমাদের এনভায়রনমেন্টে হিট করে এবং সেটার কারণে এই ক্ষয়ক্ষতিটা একটু বেশি হয়। বানবাসী পরিবার এই বন্যায় আক্রান্ত হচ্ছে সেগুলোর তালিকা আমরা করতে বলেছি এবং আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যারের সাথে আমরা কথা বলেছি এবং অলরেডি বরাদ্দও চেয়েছি। বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে আমরা তাদের ত্রাণের ব্যবস্থা করব। আগামী 24 ঘন্টায় নদ নদীর পানি আরও কমবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে লালমনিরহাট ও নীলফামারী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি লালমনিরহাটে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ রহমান, পানি নেমে যাচ্ছে বা কমে যাচ্ছে, কিন্তু সংকট কমছে না। যারা দুর্গত এলাকায় রয়েছেন তাদেরকে সহায়তায় এখন পর্যন্ত কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখুন, বন্যায় কিন্তু যে বানভাসী মানুষ আছে, বানভাসী মানুষের মাঝে বন্যা দীর্ঘস্থায়ী না হলেও কিন্তু কম সময়ের মধ্যেই কিন্তু তাদের দুর্ভোগ শুরু হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে এ বছরে সর্বোচ্চ তিস্তা ব্যারেজ পয়েন্টে 35 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় তিস্তার যে নিম্ন অঞ্চল আছে, নিম্ন অঞ্চলে প্রায় 80,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়ে। তবে একদিনের ব্যবধানে সেই পানি কমে গেলেও তাদের দুর্ভোগ রয়েছে। আজকে আমরা সারাদিন রয়েছিলাম তিস্তা পারে নিম্ন অঞ্চল যে অঞ্চলগুলো আছে সেগুলোতে, সেখানে দেখেছি যে নিম্ন অঞ্চলে যে বসবাসকারী যারা আছে তাদের মাঝে ব্যাপক দুর্ভোগ। তারা কিন্তু এখন পর্যন্ত তাদের যে ক্ষতি চিহ্ন সেটি কিন্তু এখনও সেরে উঠতে পারেনি। নতুন করে আজকে সকালবেলায় তারা এই বাড়িতে এসে কিন্তু যে যার মতো করে বাড়ি গোছগাছ করছেন এবং কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু তারা পোষাবার চেষ্টা করছেন। তবে তারা বলছেন যে কয়েক দফার বন্যায় কিন্তু তারা সর্বশান্ত হয়ে গেছেন। বিশেষ করে কৃষক পরিবার যারা আছেন তারা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কথা বলেছিলাম কৃষি কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এ ব্যাপারে লালমনিরহাট কৃষি অধিদপ্তরের যে উপপরিচালক ডক্টর শাইখুল আরিফিন তিনি আমাকে জানিয়েছেন যে 907 হেক্টর আবাদি বোরো রোপা আমন কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে কৃষকরা বলছেন যে এই ক্ষতি তারা আর পুষিয়ে উঠতে পারবেন না, অর্থাৎ ধান কিন্তু পাকা অবধি ধান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটি বিষয় জানাই, সাধারণ মানুষের খাদ্য সংকট, গো সংকট সহ বেশ সমস্যার সম্মুখীন হয়েছেন তারা। এই ব্যাপারে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক যেমনটি বলছেন যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে কিন্তু ত্রাণ তৎপরতা চলমান রয়েছে এবং তারা সেই ত্রাণগুলো জনপ্রতিনিধির মাধ্যমে কিন্তু তালিকা করে সেই ত্রাণগুলো তাদেরকে পৌঁছে দিচ্ছেন। তবে স্থানীয়দের অভিযোগ তারা এখন পর্যন্ত কোনো ধরনের ত্রাণ পায়নি। মুষ্টিমেয় সামান্য ত্রাণ তারা পেয়েছেন সেটি দিয়ে
দিয়ে তাদের চলে না বলে জানিয়েছেন। তবে এক্ষেত্রে স্থানীয়রা জানিয়েছেন যে এই বিষয়টির কিন্তু স্থায়ী সমাধান, একমাত্র সমাধান হচ্ছে কিন্তু তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে এই তিস্তার যে তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষ, অসহায় মানুষ যারা আছেন তাদের কিন্তু স্থায়ী সমাধান হবে এবং তাদের যে থেকে যে দুঃখ দুর্দশা, যে বন্যার যে দুর্দশা, সেক্ষেত্রে থেকে লাঘব হবে। তবে এখানে এসে আমি আরেকটি জিনিস দেখেছি যে তারা এই পানি এবং কাদাযুক্ত রাস্তা দিয়ে চলাফেরা করায় কিন্তু তাদের মাঝে যে পানিবাহিত রোগ, খোসপাঁচড়া থেকে শুরু করে চুলকানি, এগুলো দেখা দিয়েছে এবং তারা পর্যাপ্ত ঔষধ কিন্তু তারা পায়নি, এটিও কিন্তু তাদের অভিযোগ রয়েছে। তাদের দাবি যে এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাদের এই দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। তো লালমনিরহাটে কিন্তু বন্যা কমে গেলেও কিন্তু এখন পর্যন্ত সাধারণ মানুষের দুর্ভোগ কিন্তু আছে, তবে কিছুটা সময়ের মধ্যে তাদের এই দুর্ভোগ লাঘব হবে বলে কিন্তু আশা করছেন তারা। তো এই ছিল আমার কাছ থেকে বন্যার সর্বশেষ। জি মাহফুজ, আপনি থাকুন আমাদের সাথে। এবারে একই বিষয়ে জানতে চলে যাচ্ছে নীলফামারীতে, সেখান থেকে আছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, বারবার যে কথাটি উঠে আসছে যে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন, এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কারো কোনো বক্তব্য জানতে পেরেছেন কিনা, এবং একই সাথে জানাবেন যারা দুর্গত এলাকায় রয়েছেন তাদেরকে কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা করা হয়েছে কিনা? জি, আপনি যেমনটা জানতে চেয়েছিলেন, নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন, আমি আজকে তার সাথে কথা বলেছিলাম, অমিতাভ রেজা। তিনি আমাকে জানিয়েছেন যে এই যে ক্ষতিগ্রস্ত মানুষরা প্রতি বছর বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো এটার সমসাময়িক সমাধান হিসেবে যখনই যে স্থানে ক্ষতিগ্রস্ত হয় তারা সাথে সাথে সেই স্থান পরিদর্শন করেন এবং জিও ব্যাগ এবং বালু যেভাবে সহযোগিতা করা যায় সেভাবে তারা সহযোগিতা করছেন। কিন্তু দীর্ঘস্থায়ী সমাধানের তার সামর্থ্যের মধ্যেও নেই এবং এরকম কোনো উদ্যোগও নেই। তারা সরকারের তিস্তা মহাপরিকল্পনার দিকেই ইঙ্গিত করে বলছেন যে এটাই একমাত্র সমাধান হতে পারে। অন্যদিকে সহযোগিতার কথা আপনি যেমনটা বলছিলেন, এই যে গত রবিবারের আকস্মিক বন্যায় নীলফামারী জেলার জলঢাকা এবং ডিমলা উপজেলার 10টি ইউনিয়ন পরিষদের অন্তত 15,000 মানুষ পানিবন্দী হয়ে পড়ে। ঠিক এই মুহূর্তে আমি অবস্থান করছি জলঢাকা উপজেলার একটি প্রত্যন্ত চর এলাকায়। এটিকে হচ্ছে চর ভরাট এলাকা নামে স্থানীয়রা বলছে। তো আমি যখন এই এলাকায় আসছিলাম, পার্শ্ববর্তী 1 কিলোমিটার দূরে একটি বাজার রয়েছে, সাইফুন বাজার বলে সেটিকে। তো এই সাইফুন বাজার থেকে চরভরাট এলাকা আসতে 1 কিলোমিটার রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনোভাবেই গাড়ি নিয়ে আসা সম্ভব হচ্ছিল না। তো গতকাল এখানে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার এই জায়গাটা পরিদর্শনে এসেছিলেন এবং তিনি স্থানীয়দেরকে নিশ্চিত করেছেন যে এই রাস্তাটা খুব দ্রুত স্থায়ী সংস্কার করে দেওয়া হবে এবং তিনি 10 টলি বালুর 200 বস্তা বালুর বস্তা বরাদ্দ দিয়েছেন যাতে মানুষ সহজেই চলাফেরা করতে পারে। এবং আমার পেছনে যদি আপনারা খেয়াল করেন, ঠিক এই মুহূর্তে এখানে এখন পর্যন্ত অন্তত 10টি পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে যে তারা বাসা থেকে বের হয় এবং বাসায় প্রবেশ করে এই যে নৌকার মধ্য দিয়ে। এখন পর্যন্ত এই জায়গার 10টি পরিবারের অন্তত 50 জন মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। তারা অপেক্ষায় রয়েছে কখন এই পানি নিচে নেমে যাবে এবং তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তারা এখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি এবং সহযোগিতার ব্যাপারে আমরা যখন তাদের কাছে জানতে চেয়েছিলাম, তারা আমাদেরকে এমনটা বলেছে যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুধু খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু এখনো তাদেরকে কোনো রকম সহযোগিতা করা হয়নি। এ বিষয়ে আমরা যখন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চেয়েছিলাম, তিনিও এই কথাটাই বলেছেন যে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সবচেয়ে বেশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে আমরা একটা তালিকা করছি এবং এই তালিকা অনুযায়ী পরবর্তীতে তাদের জন্য ত্রাণ বা অন্যান্য সহযোগিতার ব্যবস্থা করা হবে। অন্যান্য বিষয়ে আমি যদি বলি, এই যে তিস্তা পাড়ের হাজারো মানুষ, তারা এখন ত্রাণ চান না, তারা কোনো সহযোগিতা চান না, তারা সবাই একটি কথাই তাদের কণ্ঠের মধ্যে ভেসে আসছে যে তারা তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চান। এটা এই জন্য যে তিস্তা তীরবর্তী যত মানুষ রয়েছে তাদের মধ্যে 99% কৃষিকাজের সাথে জড়িত। আর তারা এই যে কৃষিকাজ করে, তারা আমাদেরকে এমনটাও জানাচ্ছে যে তারা যখন জমির মধ্যে ফসল রোপণ করে, এই ফসল তারা ঘরে তুলতে পারবে কিনা এই বিষয়টা নিয়ে তারা কখনোই নিশ্চিত থাকতে পারে না। কারণ যে কোনো সময়ে তিস্তা একটি পাহাড়ি নদী হওয়ার কারণে কখন যে পাহাড় থেকে ঢল এসে তাদের জমিকে প্লাবিত করবে এবং ফসলের ক্ষয়ক্ষতি করবে, এই বিষয়টা নিয়ে তারা সবসময় শঙ্কায় থাকে। এজন্য তাদের নীলফামারী এবং লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে লালমনিরহাটে বন্যার্তদের মাঝে চিকিৎসা ও ত্রাণ সহায়তা দিয়েছে বিজিবি। সকালে 61 বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে তিস্তা এলাকায় দোয়ানি উচ্চ বিদ্যালয় মাঠে বানভাসী মানুষের মাঝে এসব সহায়তা ও
চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন 61 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মুসাহিদ মাসুম। বিজিবির সহায়তা পেয়ে খুশি তিস্তা পাড়ের বানভাসীরা। দুর্যোগ মোকাবেলায় বিজিবি সব সময় মানুষের পাশে থাকবে বলে জানান 61 বিজিবি অধিনায়ক। পরিবারগুলো আমরা জানলাম যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো আমাদের ক্ষুদ্র সামর্থ্যে যতটুকু পেরেছি আজকে আমরা ওনাদের একটু মানবিক সহায়তা করার জন্য কিছু খাবার, শুকনো খাদ্যদ্রব্য আমরা দিচ্ছি, আর একই সাথে আমাদের ডাক্তারের মাধ্যমে কিছু চিকিৎসা সেবা দিচ্ছি। ফেনীর সোনাগাজীর আমিরাবাদে আসামি ধরতে গিয়ে স্বজনদের হামলায় পুলিশের 6 জন আহত হয়েছেন। সোমবার গভীর রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহমদ গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সোমবার রাত 2:30টার দিকে ডাকাতি মামলার আসামি রিপনকে ধরতে যান এএসআই সাইদুল ও মোফাজ্জল সহ 6 জন পুলিশ সদস্যের দল। এ সময় আসামির স্বজনরা পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়ে পুলিশের শটগান ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়। পরে সোনাগাজী থানা থেকে সেখানে আবারও অভিযানে যায় পুলিশ। এ সময় আসামি রিপনকে গ্রেপ্তার ও ছিনিয়ে নেয়া অস্ত্র উদ্ধার করা হয়। সোনাগাজী থানার ওসি সাইফুল ইসলাম জানান, আহত পুলিশ সদস্যদের সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে। শেরপুরের গারো পাহাড়ের হলদিগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারকালে মানব পাচারকারী সহ 24 জনকে আটক করেছে বিজিবি। গভীর রাতে গারো পাহাড়ের ভারত বাংলাদেশ সীমান্ত পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে গজারি বাগান থেকে তাদের আটক করা হয়। দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়, দালালদের মধ্যে ভারতের চেন্নাইতে রাজমিস্ত্রি ও শ্রমিক হিসাবে যাওয়ার পরিকল্পনা করে 18 জন। গারো পাহাড় এলাকায় তাদের নিয়ে যায় দালালরা। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে 2 দালাল ও 4 সিএনজি অটোরিকশা চালক সহ 18 জনকে আটক করা হয়। আটককৃতরা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। দুপুরে ঝিনাইগাতি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাদের। বরিশালে হঠাৎ দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে আক্রান্ত রোগীরা, যাদের বেশিরভাগই নারী ও শিশু। বরিশাল জেনারেল হাসপাতালে গত 6 দিনে ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন 180 জন। হঠাৎ ডায়রিয়া প্রকোপ বেড়ে যাওয়ায় বাড়তি রোগীর চাপে হিমশিম অবস্থা নার্স চিকিৎসকদের। এসব রোগীদের বেশিরভাগই আসছেন শহরের বস্তি ও গ্রাম এলাকা থেকে। ডায়রিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ পানি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তারা। আমার মা 70 বছর বয়স, কালকে রাত্র 2টা নাগাদ হঠাৎ করে বমি, পেটে ব্যথা, তারপরে ফুল অসুস্থ। সকাল থেকে যে আমার অবস্থা খুব খারাপ, এই জন্য তাড়াতাড়ি সকাল 6:30 এখানে এসে ভর্তি হয়েছে। গড়ে 30 জন তো ভর্তি হয়, আর বিশেষ করে আউটডোরে কিছু পেশেন্ট আসে। হ্যাঁ, ওই পেশেন্টে আমরা ট্রিটমেন্ট দিয়ে বাড়িতে পাঠিয়ে দেই যদি তাদের ডিহাইড্রেশন বেশি না থাকে। খোলা পানি বা যে কোনো পানি খাবার ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। এটা পানিটা একটি বেশি, আমরা জানি যে এই ডায়রিয়া একটি ওয়াটারবর্ন বা পানিবাহিত রোগ। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে আমাদের সাথে বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন। আল আমিন, হঠাৎ করে বরিশালে ডায়রিয়া রোগের প্রকোপ বেড়ে যাওয়ার কারণ কি? এটি তো একটি পানিবাহিত রোগ, হঠাৎ করে কি পানিতে দূষণ চলে আসলো, না কি কারণে এর প্রকোপ বেড়েছে বলে বলছেন চিকিৎসকরা? যে আপনি একটা বিষয় জানেন যে আসলে বছরের শুরুতে অর্থাৎ এপ্রিল এবং মে মাসে কিন্তু এই ডায়রিয়ার প্রকোপটা বেড়ে যায়। সেক্ষেত্রে বরিশালে যেটা হয়েছে যে বছরের শুরু থেকে অর্থাৎ জানুয়ারি মাস থেকে কিন্তু বরিশালে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে এবং মার্চ এবং এপ্রিল মাসে যে পরিমাণ আক্রান্ত রোগীর সংখ্যা ছিল একইভাবে কিন্তু আসলে চলে আসছিল। এখন কিন্তু আসলে ডায়রিয়ার মৌসুম না থাকা সত্ত্বেও কিন্তু বরিশালের জেনারেল হাসপাতালে গড়ে 30 জন রোগী ভর্তি হচ্ছে। আমি এই মুহূর্তে খবর নিয়েছি, আসলে এখন পর্যন্ত কিন্তু 14 জন, আজকে সকাল থেকে 14 জন রোগী ভর্তি হয়েছে এবং তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এভাবে কিন্তু তারা আসছেন এবং চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে বিষয়টি হচ্ছে যে চিকিৎসকদের মতে তারা বলছে যে ঘনবসতিপূর্ণ যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে এই আক্রান্তের সংখ্যা বেশি, অর্থাৎ বস্তি এলাকা যেগুলো রয়েছে সেখানে বিশুদ্ধ পানি সরবরাহ না থাকার কারণে এবং তারা যেটি বলছেন যে আসলে পানিবাহিত রোগ হওয়ার কারণেই কিন্তু আসলে এই রোগটি বেশি ছড়াচ্ছে। বিশেষ করে নারী এবং শিশুরা তারা কিন্তু বেশি এই রোগে আক্রান্ত হচ্ছেন। এবং যেটি বলা হচ্ছে যে বরিশালের বাইরে অর্থাৎ দক্ষিণ অঞ্চলের যে গ্রাম অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আসলে মানুষ এখানে ভর্তি হচ্ছেন। বিশেষ করে
যারা এখানে ভর্তি হচ্ছেন তাদের বিষয়টি হচ্ছে যে তারা কিন্তু আসলে খালের পানি অর্থাৎ যে খালের নোংরা পানিতে কিন্তু থালা বাসন ধোয়া থেকে শুরু করে নিজেদেরকে গোসল পর্যন্ত কিন্তু তারা সেখানে করছেন এবং সেখান থেকেই কিন্তু আসলে এই ডায়রিয়ার প্রকোপটি শুরু হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের মতে তারা যেটি বলছেন যে আসলে হঠাৎ করে পেটে ব্যথা, বমি এই লক্ষণ দেখা দেওয়ার পরে কিন্তু তাদেরকে আসলে ডায়রিয়া শুরু হচ্ছে এবং পরবর্তীতে তারা প্রথমে স্থানীয় যে ফার্মেসি রয়েছে সেখান থেকে ওষুধ কিনে খাচ্ছেন। তারপরে যখন এটির তাদের নিরসন হচ্ছে না তারপরে কিন্তু তারা বরিশাল জেনারেল হাসপাতালে আসলে ভর্তি হচ্ছেন এবং সেক্ষেত্রে চিকিৎসকরা তাদেরকে যে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন যে রয়েছে, স্যালাইন এবং ওষুধ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদেরকে সরবরাহ করছেন। তারা যেটি বলছেন যে যদি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে কিন্তু আসলে এই ডায়রিয়ার যে প্রকোপ সেটি কমে আসবে। অর্থাৎ বিশেষ করে বস্তি এলাকা যেগুলো রয়েছে সেখানে কিন্তু বিশুদ্ধ পানি সরবরাহ করা এবং মানুষকে বোঝানো যাতে সচেতন হয় মানুষ যে কি পরিমাণ পানি তারা ব্যবহার করতে পারবেন। জি, ডায়রিয়ায় আক্রান্তর বিষয় কিন্তু আসলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিনিয়তই কিন্তু আমরা দেখছি যে আসলে এই ডায়রিয়ার যে প্রাদুর্ভাব দেখা দিলেই কিন্তু আসলে সেখানে কিন্তু মাইকিং করা এবং স্থানীয়ভাবে স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু আসলে বার্তা পৌঁছে দেওয়া হয়, কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু সচেতনতা না ফেরার কারণেই কিন্তু আসলে এই ডায়রিয়ার প্রাদুর্ভাব কিন্তু বছর জুড়েই রয়ে যাচ্ছে। বিশেষ করে যে চিকিৎসকরা একটি কথা জানিয়েছেন যে জানুয়ারি মাসে এবং ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসে এই 2 মাসে কিন্তু শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হয়ে থাকে। তো এই 2 মাসে যদি শিশুদেরকে পরিপাটি রাখা যায় সেক্ষেত্রে কিন্তু এই ডায়রিয়ার প্রকোপ থেকে মুক্তি পাওয়া যাবে। সেক্ষেত্রে কিন্তু তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং যারা এখানে আসছেন তাদের কিন্তু বোঝানো হচ্ছে এবং যারা এখানে নার্স যারা দায়িত্ব পালন করছেন তারাও কিন্তু কিভাবে তারা বাড়িতে কি পানি ব্যবহার করবেন, কিভাবে স্যালাইন ব্যবহার করবেন সেই বিষয়ে কিন্তু তাদেরকে জানানো হচ্ছে এবং এই বিষয়গুলো যদি তারা সচেতন হয় সেক্ষেত্রে কিন্তু ডায়রিয়ার প্রকোপ কমে আসবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন। নেত্রকোনা ও হবিগঞ্জের আঞ্চলিক সড়ক জুড়ে খানাখন্দ হয়ে পড়েছে ব্যবহার অনুপযোগী। ভাঙা সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কগুলোতে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন এলাকাবাসী। এসব সড়ক সংস্কারে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। নেত্রকোনার মদন সদর থেকে ফতেহপুর পর্যন্ত 14 কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরা। এই সড়কটি দিয়ে চলাচল করে কুটিরিকোনা, ত্রিয়শ্রী, ফতেহপুর সহ অর্ধশতাধিক গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে ভাঙা সড়কে চলতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সড়ক জুড়েই বড় বড় গর্ত থাকায় কৃষিপণ্য পরিবহনে নানা সমস্যায় পড়ছেন তারা। রোগী, শিশু ও বয়স্কদের যাতায়াতে পড়তে হয় দুর্ভোগে। একটা গাড়ি যে 4000-5000 ডিম আনি, এখানে আপনার 2000 থেকে 1000 ডিম ভেঙে যায়। কলেজে যাই বা স্কুলে যাই খুব সমস্যা হয়। 8 দিন 15 দিন পরে গাড়ি ডিস্টার্ব হয়। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা শমশেরগঞ্জ আঞ্চলিক সড়কের প্রায় 4.5 কিলোমিটার জুড়ে বড় বড় গর্ত। চলাচলের অনুপযোগী সড়কটিতে যানবাহন উল্টে প্রায় ঘটছে দুর্ঘটনা। ওরা আরতেও পারে না, গাড়ি ঘোড়ার জন্য খুবই বেহাল অবস্থায়। মনে করেন যে 2 চিপ মারার পরে গাড়ি না বাক্সা ঢুকানি লাগে, প্রায় বিভ্রান্তির মাঝে আমরা আছি রাস্তা লইয়া। সড়ক সংস্কারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে দায় সারছে এলজিইডি। ব্রিজ দুটো অলরেডি আমাদের নেত্রকোনা জেলা উন্নয়ন প্রকল্প থেকে ড্রয়িং ডিজাইন অনুমোদন দেওয়া হয়েছে। আমরা এস্টিমেট করে পাঠিয়ে দেব। আমরা পরিমাপ গ্রহণ করেছি এবং অলরেডি এটা আমাদের প্রায়োরিটি লিস্টে আমরা ঢাকায় প্রেরণ করেছি। সেক্ষেত্রে তারা ঢাকা থেকে টিম নবীগঞ্জে ভিজিট করবে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়ক সংস্কারে উদ্যোগ নেওয়ার দাবি যাত্রী চালকদের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকার ধামরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন সহ আওয়ামী লীগের 5 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে আশুলিয়ার নবীনগরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস হোসেন, সদস্য মশিউর রহমান, ছাত্রলীগ নেতা আমিনুর রহমান, যুবলীগ নেতা সানাউল হক সুজন ও আহাদ হোসেন। সকালে সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে 4 জন ধামরাইয়ে ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র সাদ হত্যা মামলায় এজাহারভুক্ত এবং অন্যজন তদন্তে পাওয়া অভিযুক্ত আসামি। তাদের সবার 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। 2024 সালের জুলাই আগস্ট মাসে যে ছাত্র জনতার আন্দোলন হয়, এই আন্দোলনের এজাহার নামীয় 4 জন আসামি সহ মোট 5 জনকে আমরা নবীনগর এলাকা থেকে গ্রেফতার করি।
যেহেতু খুব অল্প সময় আমাদের কাছে ছিল, তাই জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্যের জন্যই আমার গুরুত্বপূর্ণ তথ্য আরো কিছু আছে কিনা এটার জন্য আমরা মূলত রিমান্ড চেয়েছি। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে যৌথ বাহিনী ছাড়া বিকল্প নেই বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু। দুপুরে নগরীর ২ নম্বর গেটে পুলিশ সুপার কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়কালে একথা বলেন তিনি। এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ভিডিও চিত্র সাংবাদিক পারভেজের ওপর হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। পরে চট্টগ্রাম টিভি রিপোর্টার্স নেটওয়ার্ক CTRN এর পক্ষ থেকে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। একই দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও অন্যান্য সংগঠনের সাংবাদিকরা। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন তারা। সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি রুবেল আহমেদ সহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। আমি একটা শর্টগান নিয়ে ওখানে তো আমি নিরাপদ না, ওইখানে আমার চায়না রাইফেল নিতে হবে, আমার SMG নিতে হবে, আমার LMG নিতে হবে। আমাকে এইটা না নিয়ে গেলে তো আমার লোক ফিরে আসবে না। আপনারা স্যার একটা ব্যবস্থা করেন। তো এর মধ্যে আমাদের অস্ত্র ব্যবহার সংক্রান্ত বারবার নিষেধ, তোমার এই শর্টগান ব্যবহার করো, পিস্তল কোনো কাজে নেই, ওখানে শর্টগান কোনো কাজে নেই, ওইখানে গেলে আমার ভারী অস্ত্র লাগবে। আমার নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতামূলক আচরণ করছে বলে মন্তব্য করেছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে নওগাঁ জেলা শাখার সমন্বয় সভা শেষে এসব কথা বলেন তিনি। সার্জিস আলম আরও বলেন, কিছু উপদেষ্টা দায়সারা দায়িত্ব পালনের মধ্য দিয়ে সেফ এক্সিট নিতে চাইছেন। যারা এ ধরনের চিন্তা করছেন তাদের মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যাক, বাংলাদেশের মানুষ তাদের ধরবে। এত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে নতুন দেশ গড়তে যদি উপদেষ্টারা ভয় পান তাহলে তাদের প্রয়োজন নেই। এছাড়া অভ্যুত্থান পরবর্তীতে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা বা যে কোনো ভার্সন এনসিপি কখনোই মেনে নেবে না। শাপলা এনসিপিকে দিতে পারবে না, কিন্তু কারণ তারা বলবে না। খুবই প্যাথেটিক একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এভাবে স্বেচ্ছাচারিতামূলক হয় আচরণ করছে, না হয় এটা তারা কারো চাপে পড়ে আমাদের সাথে এই বৈষম্য করছে। চাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে গণসংযোগ করছেন বিভিন্ন প্রার্থী। পূজার ছুটি শেষে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম হলেও থেমে নেই প্রচারণা। নানা ব্যতিক্রমী উপায়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে বিভিন্ন হল এবং অনুষদে গণসংযোগ চালাচ্ছেন ছাত্র শিবির, ছাত্রদল, স্বতন্ত্র প্রার্থী সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। কখনো পুরো প্যানেল একসাথে, আবার কখনো কয়েকটি দলে বিভক্ত হয়ে চলছে প্রচারণা। সব প্রার্থী জোর দিচ্ছেন আবাসন, যাতায়াত, নিরাপত্তার মতো ইস্যুতে। প্রার্থীরা বলছেন, ইশতেহার তৈরির আগে শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের সমস্যা ও সম্ভাবনার কথা বুঝে নেয়ার চেষ্টা করছেন তারা। 15 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ফ্যাকাল্টি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আমাদের যে আড্ডা দেওয়ার স্থানগুলো, ঝুপড়িগুলোতে হচ্ছে আমরা ক্যাম্পেইন চালাচ্ছি, শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করছি। প্রতিনিধি হওয়ার জন্য আগে আমাদের তাদের কাছাকাছি যেতে হবে, তাদের কাছের মানুষ হতে হবে, তখনই আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হতে পারবো। সেই হিসাবে আমরা তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি এবং তারা খুবই আন্তরিকভাবে বিষয়টাকে গ্রহণ করছে। চাকসু যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীরা তাদের বৈধ প্রতিনিধি যাতে পায় এবং তারা যাতে শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারে, সেরকম একটা নিরাপত্তা এবং শৃঙ্খলা যাতে প্রশাসন দিতে পারে, সেটা আমরা প্রত্যাশা করছি। অনাবাসিক শিক্ষার্থীদের অনুপস্থিতি চাকসু নির্বাচনের প্রভাব ফেলতে পারে। পূজার ছুটি শেষ হলেও এখনো সব শিক্ষার্থী ফেরেননি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তবে অনেকে মনে করছেন বহুল প্রতীক্ষিত এই নির্বাচন উৎসব মুখর হবে। নির্বাচন কমিশন মনে করে ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীদের ভোটে আনতে আলাদা ব্যবস্থার প্রয়োজন নেই। চাকসু নির্বাচনে ভোটার প্রায় 27,000, এর মধ্যে 19,000 হলে থাকেন না। আবার ক্যাম্পাস থেকে 22 কিলোমিটার দূরে চট্টগ্রাম শহরে থাকেন প্রায় 14,000। দুর্গাপূজার ছুটি শেষ হয় রোববার, তবে ক্লাস পরীক্ষা না থাকায় অনেক শিক্ষার্থী এখনও আসেননি। ভোটের আগে তারা ফিরবেন কিনা তা নিয়েও আছে সংশয়। শহরে থাকা শিক্ষার্থীরাও ভোট দিতে আসবেন কিনা তা নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা।
ছুটির পরেও দেখা যাচ্ছে 1 সপ্তাহ 10 দিন পরে তারা ক্যাম্পাসে ফেরে। এই বিষয়টি নিয়ে আমরা সন্দিহান যে আসলে তারা যারা গেছে আসবে কিনা, শুধুমাত্র চাকসুকে কেন্দ্র করে। একটা নির্বাচনের জন্য তো কেউ একদিনের জন্য তেমন আসবে না। প্রশাসন থেকে যদি ওদের জন্য একটা ডকুমেন্টারি টাইপ বা কিছু একটা করা হয় যাতে তোমরা নির্বাচনে আসো, ওই রকম কিছু করা হয়, তাহলে হয়তো ওরা মোটিভেশন পেয়ে আসতে পারে। নির্বাচনে অনাবাসিক শিক্ষার্থীরাই প্রভাব ফেলতে পারেন। তবে অনেক প্রার্থী বলছেন দীর্ঘদিন পর এই নির্বাচন উৎসব মুখর আমেজ তৈরি করেছে। আমরা আশা করি যে সকল শিক্ষার্থী ক্যাম্পাসে চলে আসবে এবং শিক্ষার্থী ভাই বোনেরা স্বতঃস্ফূর্তভাবে তাদের যে বৈধ প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সেটা নির্বাচন করার জন্য তারা ভোট দিবে। আমেজপূর্ণ একটা পরিবেশে আমাদের চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশা রাখি। ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীদের ভোটে আনতে বিশেষ কোনো ব্যবস্থা দরকার নেই বলে মনে করছে নির্বাচন কমিশন। কমফোর্টেবলি সে 5টা পর্যন্ত আসতে যেতে পারে এবং আমাদের ফ্রিকোয়েন্সি অফ ট্রেন আমরা দরকার যদি একটা বাড়াবো, কিন্তু বিষয়টার আলাদা কোনো নজর এখানে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। নিরাপত্তা থাকলে তাদের এই কমফোর্টেবল ট্রিপ তাদের কনভিনিয়েন্স অনুসারে তারা করবে। 15 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন, যেখানে প্রার্থী 9 শতাধিক। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের রামুর বাঁকখালী নদীতে চলছে কল্প জাহাজ ভাসানো উৎসব। এই উৎসবের বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল ইসলাম, কল্প জাহাজ ভাসানো উৎসব চলছে, এই উৎসবের সার্বিক ব্যবস্থাপনা কেমন চোখে পড়ছে, আর দর্শনার্থীদের উৎসাহ বা আগ্রহ কেমন এই উৎসবকে ঘিরে? রামুর 100 বছরের ঐতিহ্য এটি। বাঁকখালী নদীর তীরে কল্প জাহাজ ভাসা উৎসবটি হয়ে থাকে। যুগ যুগ ধরে চলা এই উৎসবটি উপভোগ করতে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রামুর বাঁকখালী নদীর 2 তীরে হাজার হাজার মানুষের যে উপস্থিতি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তবে এখানকার বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন বলছেন বৌদ্ধ সম্প্রদায়ের নয়, এই উৎসবটি এখন পরিণত হয়েছে অসাম্প্রদায়িক। এই উৎসবটি এখন পরিণত হয়েছে অসাম্প্রদায়িক একটি চেতনার যে উৎসবের। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে নৌকার উপরে বেশ কিছু জাহাজ তৈরি করা হয়েছে। এক একটি জাহাজের আকৃতি এক এক রকম। এখানে আপনি ময়ূরের যে আকৃতি দেখতে পাচ্ছেন, আরেকটি দেখতে পাচ্ছেন বৌদ্ধের আকৃতি, পাশাপাশি এখানে যে ঘোড়ার যে আকৃতি, সবকিছু মিলিয়ে হচ্ছে মূলত বিভিন্ন প্রাণীর যে আকৃতি সেটি ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাঁকখালী নদীর তীরে এখানে হাজার হাজার মানুষের যে সমাবেত উপস্থিতি, বৌদ্ধরা কীর্তন করছেন, গান করছেন, আনন্দ উল্লাস করছেন, উপভোগ করছেন এবং বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন বলছেন তাদের যে এই সম্প্রীতির বন্ধন সেটি যাতে হাজার বছর ধরে টিকে থাকুক সেই প্রত্যাশা তারা করছেন। এবং পাশাপাশি এই যে এটা উপলক্ষে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি কথা বলতে হয় তাহলে সকাল থেকে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটা আমরা লক্ষ্য করেছি। এবং এই অনুষ্ঠানটি যে বৌদ্ধ সম্প্রদায়ের আজকে যে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে যে জাহাজ ভাসা উৎসবটি সেটি সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ আহসান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও কিন্তু উপস্থিত হয়েছেন। তো সন্ধ্যার আগে অর্থাৎ সূর্য ডুবার সাথে সাথে এই জাহাজ ভাসা উৎসবটি শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজারে চলছে কল্প জাহাজ ভাসানো উৎসব, সেখান থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িত পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের রায় কার্যকরের দাবি জানিয়েছেন কুষ্টিয়ায় থাকা তার স্বজনরা। আবরারের বাবা জানান, মৃত্যুর 6 বছর পার হলেও ছেলে হত্যায় জড়িত পলাতক 4 আসামিকে গ্রেপ্তার করা যায়নি। এখনও বিচারের রায় কার্যকর না হওয়ায় হতাশ তিনি। যে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য আবরার শহীদ হয়েছেন, সেই স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র গঠন এবং দ্রুত রায় কার্যকরের দাবি জানান আবরারের বাবা। জানান, 2019 সালের 6 অক্টোবর কুষ্টিয়া থেকে ঢাকার বাসে তুলে দিয়েছিলেন তার বাবা। ওই দিন রাতেই ছাত্রলীগের নেতাকর্মীরা বুয়েটের শেরি বাংলা হলে অমানবিক নির্যাতন করে হত্যা করে আবরার ফাহাদকে। হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা ছিল তাদের ভিতর 4 জন আসামি এখনও পলাতক রয়েছে, কিন্তু তাদের এখনও ধরার জন্য তারা এর আগে কয়েকবার উদ্যোগ নিছিল, পায় নাই, কিন্তু এখন বর্তমান আর কোনো অভিযানও চালাচ্ছে না। তাদের কাছে আমরা জোর দাবি জানাইছি যাতে তাদের ধরার ব্যবস্থা করা হয়। যশোরে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে সদর উপজেলার লাউখালী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো ৮ বছরের আপন ও ৭ বছর বয়সী মুজাহিদ। তারা খালাতো ভাই। যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, নিহত দুই শিশু পরিবারের সদস্যদের সাথে নানা বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল। দুপুরে খেলার এক পর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। স্থানীয়রা টের পেয়ে তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। একসঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনায় গ্রাম জুড়ে নেমেছে শোকের ছায়া। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে চাঁদপুর ও ঝালকাঠিতে ১৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযানে বিপুল পরিমাণ মাছ উদ্ধারের পাশাপাশি জাল ও নৌকা জব্দ করা হয়। গতরাতে ঝালকাঠি সদরের সুগন্ধা নদী থেকে ২ জন, রাজাপুরের বিষখালী নদী থেকে ৮ এবং কাঠালিয়ার বিষখালী নদী থেকে ৩ জন সহ মোট ১৩ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। চাঁদপুরের মেঘনায় অভিযান চালিয়ে ২ জেলেকে আটক করা হয়। এরপর অভিযুক্তদের ২০ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাদের কাছ থেকে জব্দ করা হয় ১,০০০ লিটার কারেন্ট জাল এবং সেটি পুড়িয়ে ফেলা হয়। ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। এ সময়ে মেঘনা নদীতে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। ফরিদপুরে বোনের বিয়ের কেনাকাটা করতে গিয়ে বাস চাপায় গুরুতর আহত হয়েছেন ২ ভাই। সকালে সদর উপজেলায় কানাইপুর ইউনিয়নের করিমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বোনের বিয়ে উপলক্ষে সোহান তার খালাতো ভাই রাতুলকে ফরিদপুর সদরে কেনাকাটা করতে নিয়ে আসেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। রাতুলের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসক। পুলিশ বলছে, ঘটনার পর চালক পালিয়ে গেলেও আটক করা হয়েছে বাসটিকে। লক্ষ্মীপুরে শ্বশুর বাড়ি থেকে মোহাম্মদ রুবেল নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার পশ্চিম চরমনসা গ্রামে এই ঘটনা ঘটে। তবে পরিবারের দাবি, রুবেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, বিয়ের পর থেকে রুবেল ও রিয়া আক্তারের মধ্যে পারিবারিক কলহ চলছিল। গতরাতে ফোন করে শ্বশুর বাড়িতে ডাকা হয় তাকে। ভোরে শ্বশুর বাড়ির পাশে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। এরপর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে শাশুড়ি সহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিলেটের মোগলা বাজারে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ২.৫ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ। সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ৩টি বগি লাইন থেকে ছিটকে যায়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর রেল লাইন মেরামতের পর সকাল ৯:৩০টার দিকে শুরু হয় ট্রেন চলাচল। রাঙামাটির সদর উপজেলা থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি অন্যত্র সরিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে বিকেএসপি প্রতিষ্ঠার যে উদ্যোগ নিয়েছে, একটি কুচক্রী মহল তা বানচাল করার ষড়যন্ত্র করছে। এই চক্র সরকারি অর্থ আত্মসাৎ ও উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বক্তারা। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করল ইনার হুইল ক্লাব অব জেনিথ চট্টগ্রাম। নগরীর খুলশীর একটি রেস্টুরেন্টে ইনার হুইল ক্লাবের নতুন এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক আন্তর্জাতিক ইনার হুইল বোর্ড ডিরেক্টর এবং ইনার হুইল ডিস্ট্রিক্ট T45 এর প্রতিষ্ঠাতা দিলরুবা আহমদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ক্লাব প্রতিষ্ঠার উদ্দেশ্য হল বন্ধুত্বের বন্ধন জোরদার করা, ব্যক্তিগত সেবাকে উৎসাহিত করা। তারা বলেন, আন্তর্জাতিক নারী স্বেচ্ছাসেবী সংগঠন ইনার হুইল দীর্ঘদিন ধরে মানবিক সেবা, সামাজিক প্রকল্প, নারীর ক্ষমতায়নে কাজ করে আসছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তারা। অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট T45 এক্সটেনশন অর্গানাইজার
খালেদা আওয়াল, আইপিডিসি ফারহানাজ কাইয়ুম সহ ইনার উইলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষ করছে আজকে সমগ্র বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।